মানুষের সাথে মেলামেশা একজন মেয়ে হয়ে, নারী হয়ে তোর কোথাও মনে হয় যে সেফটির অভাব আছে? প্রাথমিকভাবে নারী হিসেবে, অভিনেতা হিসেবে নিজের চাহিদা মেটানো এবং সেই যে খিদেটা, মানুষ চেনা, মানুষ দেখা, বিভিন্ন জায়গায় যাওয়া, সেটা তো একটা রয়েছে। কিন্তু প্রাথমিকভাবে মহিলা হিসেবে এখন কলকাতায় দাঁড়িয়ে যে পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, সেখানে দাঁড়িয়ে আই ডু নট ফিল সেফ। আমাকে কিন্তু রাত 2টোর সময় বাড়ি ফেরার সময়, আমি যখন কাজ শেষ করে ক্যাবটা বুক করে যখন বাড়ি ফিরছি, আগে এটা কোনো দিনই হতো না, কলকাতা শহরে হতোই না। এটা আমরা দিল্লির ক্ষেত্রে জানতাম বা অন্যান্য শহরের ক্ষেত্রে জানতাম। এখন আমাকে 5বার ভাবতে হয়। বা আমি এই যে বাড়ির যখন ওই অন্ধকার গলির মধ্যে ঢুকি, বাড়িতে ঢোকার আগে সেটা রাত হয়ে গেলেও সেটা একটা কাজ করে। তো এবার আমার মতন একটা মানুষের, আমার যদি কখনো মনে হয় আমি রাতের কলকাতা দেখব, আমার প্রয়োজন, আমার দেখার ইচ্ছে আছে, সে আমি কোনো চরিত্র পাই বা নাই পাই, মানুষ হিসেবে, শিল্পী হিসেবে, অভিনেতা হিসেবে, আমি তো সেটা, আমাকে তো তখন আরও 2-3 জনকে ফোন করে একটা প্রচণ্ড রকমের একটা প্রোটেক্টিভ মেজার নিয়ে তাহলে হয়তো আমাকে রাস্তায় বেরোতে হবে। আমার মনে আছে যে অগস্ট মাসে একটা সময় আমি এই এলিগান্স থেকে মিটিং করে ফিরছিলাম, এবং আমি অনেক সময় যেটা হয়, তখন রাত 9:30 মতন বেজে গেছিলো, 9:30 10টায়। অনেক সময় হয় আমি টালিগঞ্জ ফাঁড়ি থেকে হেঁটে হেঁটে নিউ আলিপুর চলে আসি। আমি হাঁটতে খুব ভালোবাসি। আমি অনেক সময় এডবি থেকে নিউ আলিপুর অবধি হেঁটে বাড়ি ফিরেছি। তো আমার বাড়ির নিউ আলিপুর আগে আগে যে জায়গাটা হচ্ছে, সেটা হচ্ছে মহাবীরতলা। তো ওখানে আমি যখন হেঁটে যাচ্ছি তখন প্রায় 9:45-10টা বাজে, এবং ছোট ছোট শাটারের যে দোকান তারা বন্ধ করছে ইত্যাদি। তখন একটি ছেলে, আর কি, তাকে চিনি না, এটা আমার পাড়ায় কোনো দিন এরকম হয়নি, এটা আমার চেনা রাস্তা, এত বছর ধরে আমি এরকম হেঁটে হেঁটে বাড়ি ফিরছি অনেক সময়। তো সে বাইকে করে একটা ছেলে এসে আমাকে হুজুক, আর কি, সে আমাকে বাড়ি ছেড়ে দেবে। এটা হবে কেন? নমস্কার, শুরু করছি আজকের পডকাস্ট মুখে মুখের নতুন এপিসোড। আমার সঙ্গে রয়েছেন আজকে অভিনেত্রী শতাক্ষী নন্দী। শতাক্ষী দীর্ঘদিন ধরে কাজ করছে, যদিও আমি দীর্ঘদিন ধরে শুনে আসছি শতাক্ষী অত্যন্ত ট্যালেন্টেড, অত্যন্ত সম্ভাবনাময়ী। শতাক্ষী, থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আমাকে একটা কথা জিজ্ঞেস করার আছে। ইন্ডাস্ট্রিতে আমি কারুর কাছে শুনিনি যে শতাক্ষী মধ্যে ট্যালেন্ট নেই, শতাক্ষীর সম্ভাবনা কম, বা শতাক্ষী অভিনয় করতে পারে না। সব সময় আমি সমস্ত ডিরেক্টরের কাছে শুনে এসেছি যে শতাক্ষী অত্যন্ত ট্যালেন্টেড এবং অসাধারণ অভিনেত্রী। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তোর কাজে সেইটা প্রতিফলিত হয় না কেন? মানে এত কম কাজ হয় কেন? মানে কোয়ান্টিটি। এটার উত্তর আমার কাছেও নেই। আমি যখন কোনো কাজ পাই এবং সেখানে যদি আমার মনে হয় যে আমার চরিত্রের জন্য আমার কাছে আমি একটা পারফর্ম করার একটা স্কোপ পাচ্ছি, আমি পুরোটা দিয়ে আমি সেই কাজটা করি। মানে সেখানে মুখ্য চরিত্র হোক বা অন্য একটা স্ট্রং চরিত্র হোক, বা কটা সিন কি বৃত্তান্ত, সেই হিসেবে আমি প্রথমেই মাপি না, চরিত্রের ইম্প্যাক্টটা কি, সেরকম যদি আমি পাই আমি কাজ করি। কিন্তু এরকম চরিত্র কি কম আসে তোর কাছে, মানে অফার যেটাকে বলে? হ্যাঁ, কম্প্যারেটিভলি কম। আমার গোটা এখন অবধি ক্যারিয়ারে অধিকাংশ কাজ আমাকে অডিশন দিয়ে পেতে হয়েছে, বা তারা হয়তো কোনো একটা কাজ দেখে তাদের মনে হয়েছে আমি তাদের অন্য কাজের সেই চরিত্রে অভিনয় করতে পারি, যেটা দেখে ওদের মনে হয়েছে সেই কাজটার জন্য আমি অডিশন দিয়ে কাজ করেছি। তো একটা প্রমাণ তো দিতে হয়, মানে দ্যাট আই এম ওকে উইথ। মানে এটা অন্যান্য জায়গায় তো, মানে এটা খুব কমন ব্যাপার যে অডিশন দিয়ে পার্ট পাওয়া, কিন্তু সেই অফার যেটা তুমি বলছো যে স্বয়ং চলে এলো একটা বিশাল বড় কিছু নিয়ে, মানে কেউ কখনো বলেছে যে এই 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 রোলটা না আমি তোর কথা ভেবেই লিখেছি, এরকম কখনো ঘটেছে? খুব কম। খুব কম। খুব কম। তোর অনেকগুলো কাজ আছে, বিশেষ করে সিরিজ বলবো, মানে সে ওটিটি হোক বা ইউটিউব সিরিজ হোক, যেটার মধ্যে একটা হচ্ছে বিরোহী, মানে প্রদীপ্তর কাজটা। এই কাজটা খুব নাম করেছিল, এবং এই কাজটা আমার মনে হয় যে যারা একটু যারা সিরিজ দেখে তাদের প্রত্যেকের মনে হয়েছিল এটা একটা ব্যতিক্রমী কাজ। তো সেই সিরিজটা হওয়ার পরে অফার কীরকম, এরপরে কি ঘটলো? আমি
ক্যামেরার সামনে বেশি বা বিভিন্ন ধরনের চরিত্র পাওয়া শুরু করি বিরহীর পর। কারণ যেটা হয় মানে মানে এরকম একটা কাজ এটা এতখানি একটা নাম করে, পরিচিতি তৈরি হয় একটা, কারণ সবাই বিরহী দেখছে। এখনও আমি ফেসবুকে মেসেজ পাই যে আমার মানে বিরহী খুব ভালো লেগেছে, আপনার অভিনয় খুব ভালো লেগেছে, এখনও লোকে দেখছে। তো ওইটার পর থেকে অ্যাকচুয়ালি বিভিন্ন অ্যাভিনিউজ, মেনলি মেন স্ট্রিমে একটু বেশি আগের থেকে চরিত্র পাওয়া শুরু হয়েছে। তার আগে একদমই অল্টারনেটিভ ইন্ডিপেন্ডেন্ট ছবি করা, তাও আবার সংখ্যা যে খুব বেশি তাও না, যেগুলো মোস্টলি ফেস্টিভ্যালে গেছে, এবং সেগুলো যে ফেস্টিভ্যালে গিয়ে তারপরে সিনেম্যাটিক বা হল রিলিজ হয়েছে সবসময় তাও নয়। তো তুমি তো জানো যে এইরকম ধরনের ছবির অডিয়েন্স কতখানি, মানে মুষ্টিমেয়। তো বিরহীর পর থেকে আমার সেটা হয়েছে। কিন্তু হ্যাঁ, মানে তুমি যে বলছো যে প্রচুর অফার, বিভিন্ন ধরনের চরিত্র, সেটা এখনো হয়তো হয়নি, মানে আমি জানি না, আশা করব যে পরবর্তী সময় সেটা যাতে হয়। কিন্তু কোয়ান্টিটি অফ ওয়ার্ক ডেফিনেটলি আফটার বিরহী মাচ মোর বেড়েছে বিফোর, কম্পেয়ার টু বিফোর বিরহী, ডেফিনেটলি। নিজের কোন পছন্দের ছবিটা ইদানিংকালে মনে হয়? আমার নিজের অভিনয় করা মনে হয় না সেটা এখনো বেরিয়েছে। আচ্ছা, একটা ছবি আমি করেছি যেটা রিলিজ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল, তারপরে সেটা হলো না। কাল্পনিক বলে একটা ছবি। কাল্পনিক আমি দেখেছি। হ্যাঁ, তুমি দেখেছো আমি জানি। তো সেই কারণ তোমার মানে ফিল্মওয়ালা ওতপ্রোতভাবে জড়িয়ে ছবিটার সঙ্গে। সেই চরিত্রটার কথা আমি এই জন্য বলবো কারণ ওইটা আমার জীবনের প্রথম চরিত্র যেটা কমপ্লিটলি আরবান। মানে আমাকে যেভাবে ভাবা হয় বা যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে সেটা একদম আলাদা একটা রিপ্রেজেন্টেশন। ওইটা একটা সাংবাদিকের চরিত্র, এক ভীষণই আরবান, ভীষণ অন্যরকমের একটা চরিত্র। আমি বলবো না, আমি ঠিক জানি না, এটা আমিও নিজেও সেটা অ্যাকচুয়ালি সাবজেক্টিভ হতে হতে যেটা হয়, আমি নিজে একটু ভয় পাই অ্যাসেস করতে। আমি কি ঠিক অ্যাসেস করছি, আমি কি সত্যি যেটা ভাবছি করেছি যেরকম সেটা কি তাই? কিন্তু তুই তো অ্যাকচুয়ালি আরবানই, তোর তো বড় হওয়াটা। হ্যাঁ, তাহলে তোকে দেখলে বা তোকে তোর কাজের সময় লোকে তোকে ওই ধরনের ক্যারেক্টার খুঁজে বার করে কেন? সেটা তারা বলতে পারবে। আমার ধারণা সেটা হচ্ছে যে একটা কন্ডিশন আমার মনে হয় ধারণা আছে যে আরবান মানে এই, রুরাল মানে এই। আরবান মানে কি? আমি তো জানি না, আমি তো এখানেই বড় হয়েছি। আমি আসলে দুটোই দেখেছি। আমি কলকাতায় বড় হয়েছি, একদম সাউথ কলকাতায় বড় হয়েছি। এটা ফলাও করে বলার মতন কোনো বিষয় নেই যে সাউথ কলকাতায় বড় হয়েছি, মানে ওইটা বলছি না, মানে এখানে বড় হয়েছি। কিন্তু আবার নাটক করতে গিয়ে গ্রামে মফস্বলে প্রচুর ঘুরে নাটক করেছি। মানে আমার জন্য হ্যাঁ, আমি ডিস্টিংশনটা বুঝতে পারি, মানুষের জীবনের ডিস্টিংশন, জীবনযাত্রা, তাদের ল্যাক অফ প্রিভিলেজেস ওয়ে অফ লাইফ, সেটা আমি বুঝতে পারি। কিন্তু মানে আমি ওইটা আমার মাথার মধ্যে ওটা এত ছোট বয়স থেকে, মানে 16-17 বছর বয়স থেকে ওটা পাল্টাতে শুরু হয়েছে, যবে থেকে আমি নাটকটা করা শুরু করেছি। তো আমার কাছে ওইটা মাথায় অত এফেক্ট করে না যে আরবান মানে আমি এইটাই ধরবো আর রুরাল মানে এইটাই আমি ধরবো। আই ডোন্ট নো, আই হ্যাভ আ ফিলিং দ্যাট দের ইজ আ টাইপ। আমার মনে হয় একটা কন্ডিশন টাইপ আছে মানুষের মাথায়, যে মেঠো মানে এরকম, এবং তাদের মনে হয় যে আমাকে হয়তো মেঠো দেখতে, মানে মেঠো মানুষরা এরকম দেখতে হয়, আরবান মানুষরা এরকম দেখতে হয়। কিন্তু আমি তো এখানকারই, তো আমার মনে হয় সেইখান থেকে। নাটকের অভিজ্ঞতাটা কীরকম, মানে কবে থেকে শুরু, ওখানে আসা কেন? ছোটোবেলা থেকে নাচতাম, এবং একটা পয়েন্ট আমি ধরে নিয়েছিলাম আমি হয়তো প্রফেশনাল ডান্সার হব। তাই জন্য নাটক করতে করতে মাঝখানে আমি ব্যাঙ্গালোরে আটাকালারি সেন্টার ফর মুভমেন্ট আছে, যখন স্কলারশিপ পেয়ে যাই, আই জাস্ট টুক দ্য চান্স অ্যান্ড আই লেফট 1 বছরের জন্য। অলসো কারণ আমি এত বছর কলকাতায় ছিলাম, আমার একটা চেঞ্জ দরকার ছিল। তো নাটকে যাওয়া কারণ মানে ওই আর কি একটা অর্গ্যানিক প্রগ্রেশন, যেহেতু আমি ফিজিক্যালি নিজেকে ওইভাবে ইনভলভ করেছি নাচের মধ্যে, তো নাটক করলে শরীরটাকে অন্যভাবে আমি ইউজ করতে পারবো। ইমোশনস মানে হ্যাঁ, নাচের মধ্যে এক ধরনের একটা ইমোশনাল ইউজেজ আছে, নাটকে তো আবার একটা অন্য ধরনের, সেখানে অভিনয় চলে আসে, শারীরিক অভিনয় চলে আসে, মুভমেন্টটাও বুঝতে হয়, আবার নতুন কিছু আমি শিখতে পারবো, আলো নেওয়াটা বুঝতে হয়, পুরো পাল্টে যাওয়া মানে। এবং ক্যামেরার সামনে অভিনয় তো একটা আলাদা রকমের অভিনয়,
কিন্তু স্টেজের সামনে, স্টেজের উপরে আবার একটা অন্য ধরনের চরিত্রায়ন তৈরি করতে গেলে সেটা মানে মানে আমি যদি সাবিত্রী হেসনামের এক্সাম্পল নিই, মানে তিনি 70 বছর বয়সেও তিনি অমল হচ্ছেন ডাকঘরে। আবার তিনি মহাশ্বেতা দেবীর কানহাই লালের যে মহাশ্বেতা দেবীর দ্রৌপদী দোপরি, সেখানেও তিনি একটা অন্য ইয়াং টু ওল্ড হয়ে যাচ্ছে, মানে এটা একটা অদ্ভুত একটা কিরকম একটা ক্যামেলিয়ানের মতন মনে হতো। তো আমার স্কুলে একটা নাটকের দল এসেছিল, তাদের সঙ্গে নাটক করা, যেটা হয় আর কি, মানে এক ধরনের একটা অ্যামেচার নাটক, সেখান থেকে আস্তে আস্তে বিভিন্ন লোকজনের সঙ্গে করা। একটা কথা তুই এক্ষুনি বললি, সেটা হচ্ছে যে ক্যামেরার সামনেটা একটু অন্যরকম। ক্যামেরার সামনের অভিনয়ের সাথে থিয়েটারের অভিনয়ের পার্থক্যটা কি? এটা আমি আমার লেম্যান পুরো এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো, আমার কি মনে হয়েছে নিজের বোঝাপড়া শেখার জায়গা থেকে, মানে ছোটবেলা থেকেই আর কি বলা হয় যে মানে যেভাবে করানো হয় যে থিয়েটার এর ক্ষেত্রে দুটোর অ্যাকচুয়ালি সিমিলারিটিটা আগে বলে দিই। আমার মনে হয় থিয়েটার আর ক্যামেরার সামনে অভিনয়ের, বা আমি দর্শক হিসেবে যে কোনো যার অভিনয় দেখে, যে কোনো মানুষের অভিনয় দেখে যখন মুগ্ধ হই, আমার মাথার মধ্যে ওই একটাই কাজ করে, কি বিশ্বাসযোগ্য, ইটস সো বিলিভেবল, আমার সেটাই মনে হয়, তাই হাঁ করে দেখি। সো স্টেজেও সেটা যখন, মানে সো বিলিভেবল, মানে সব থেকে অ্যাবসার্ড জিনিসও এতটা ট্রুথ আর অনেস্টি দিয়ে অভিনেতাদের করতে দেখি, তখন এটা সো বিলিভেবল। ক্যামেরার সামনে একদম ছোট থেকে ইভেন দ্য মোস্ট সাটল থিং অর সামথিং ভেরি বিগ, সেটাও মনে হয় সো বিলিভেবল। সো আই থিঙ্ক দ্যাট ট্রুথ বিলিভেবিলিটি হচ্ছে একটা কমন গ্রাউন্ড। সাসপেনশন অফ ডিসবিলিফ যেটাকে বলা হয়, সাসপেনশন অফ ডিসবিলিভ, ওইটা। তো ওইটা ইজ আই থিঙ্ক আ কমন গ্রাউন্ড ফর মেবি বিকজ ইটস অ্যাক্টিং ইন দি এন্ড অফ দ্য ডে। কিন্তু থিয়েটারের ক্ষেত্রে যেটা হয়, এক ধরনের এক্সাজারেশনটা আমি দেখেছি শরীরের মধ্যে, যখন প্রয়োজন সেটা খুব ইন্ডালজ করা যায়। যেমন আমার মনে আছে আমরা সুন্দরবনে একটা নাটক করতে গেছিলাম, অথ হিড়িম্বা কথা বলে, ওখানে আমি হিড়িম্বাই করতাম। এবং ওই গ্রামে যেটা হয়েছিল যে ওখানকার ইউথ যারা পুরুষ মানুষ, তাদের বিয়ে হওয়ার পরপরেই তাদেরকে মানে পাঠিয়ে দেওয়া হতো বিভিন্ন মাইন্সে ইটভাটায় কাজ করার জন্য। এবং ওইখানে যেহেতু সেফটি মেজার ছাড়া সরকার ওদের পাঠাতো, তো ওদের সিলিকোসিস হয়ে যেত লাংসে, এবং তারপরে আস্তে আস্তে তারা মারা যেত। তো ওই গ্রামটা প্রচুর বিধবা মানুষ ছিল, বিধবা, বৃদ্ধা, বৃদ্ধ, আর ছোটো ছোটো বাচ্চা, লাইক ইয়াং মেন ওয়ান্ট দেয়ার। তো আমার মনে আছে ওরা এই কাজ থেকে ছিল। এবং আমরা যখন নাটকটা করছি, শরীরটাকে এমনভাবে ভাঙতে হয়েছে, এমনভাবে রিলেট করাতে হয়েছে, এটা কলকাতা স্টেজে ওটা করতাম না, ওটা আরেকটু আধুনিক হয়ে যেত। ওইখানে যখন আমরা করতাম তখন গোটাটাই একটা মানে এক্সাজারেশন ফেল্ট ভেরি রিয়েল। এবং চোখের সামনে থেকে ওরা আমাদের সঙ্গে আবার কথা বলছে নাটকটা করতে করতে, আচ্ছা, ইন্টারঅ্যাক্ট করছে, কারণ ওদের মনে হচ্ছে আমরা চরিত্র নই, আমরা মানুষ। তো যেরকম হিড়িম্বা ভীমকে দেখে বলছে যে ওরা কারা ইত্যাদি, তখন আমার মনে আছে একটা বৃদ্ধ লোক আমার দিকে তাকিয়ে বলছে এবার তোকে খাবে, মানে একদম আমার সামনে তাকিয়ে এটা বলছে। তো আমার মনে হয় ওই এক্সাজারেশনটা সেটা একদম দূর অবধি যেখানে পৌঁছয়, লাস্ট পার্সন অবধি, সেইটা কোথাও ইন্ডালজ করতে কিছুই মনে হয় না। কিন্তু ক্যামেরার সামনে আমি ওইটা একটা, যাদের অভিনয় দেখে আমি খুব মুগ্ধ হই, আর নিজেও করতে গিয়ে মনে হয় যে আরো কত কম, মানে হাউ নট টু অ্যাক্ট সেখানে আমি মানে এমন যাতে যদি মনে হয় আমি অভিনয় করছি না, এই অভিনয়টা যদি জীবনে করতে পারি তাহলে কিরম হয়, এটা ক্যামেরার অ্যাক্টিং এর ক্ষেত্রে আমার মনে হয় খুব, মানে যত কমাবি তত ঠিকঠাক হবে অভিনয়। আমি অনেক অভিনেতাকে দেখেছি যে জিজ্ঞেস করে কতটা আছি, যেমন এটা আমি খেয়াল করে দেখেছি যে এটা বেনুদাকে দেখেছি, তারপর আমি দেখেছি দেবশ্রীকে, মানে যারা একটু সিনিয়র, মানে যারা একটু অভিজ্ঞ, তারা জিজ্ঞেস করে নেয় যে আমি কতটা আছি, সেই অনুযায়ী তারা অভিনয়ের মাত্রাটা বাড়ায় কমায়, মানে খুব যত ক্লোজ হচ্ছে তত তার অভিনয়ের মাত্রাটা কমে আসছে। রাইট। আর যত দূরে যাচ্ছে এক্সট্রিম লং শটে ওরা কিন্তু এক্সাজারেশন করতে পারে। একদম, অবশ্যই এটা 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 তাই। হ্যাঁ হ্যাঁ, মানে তখন আমি মানে অনেকটা থিয়েটারের মতো হয়ে যাচ্ছে যখন এক্সট্রিম লং এ যাচ্ছে। হ্যাঁ, মানে এক্সট্রিম লং এ গেলে ধরো একটা ফিজিক্যাল জার্নি আছে, মানে এখান থেকে যাওয়া আবার আসা, আবার হয়তো নানান রকম, দ্যাট ড্রামা ইজ আ পার্ট অফ দ্য সিন, এবং সেই চরিত্রের নিজস্ব কোনো ক্রাইসিস আছে, নিজস্ব দের ইজ এ ট্রেন অফ ইমোশন, সেটা তো শারীরিকভাবে তো ফুটে উঠবেই।
সেটা কতটা বড় হলো কম হলো, মানে আমি আগেন আই উড থিঙ্ক আই উড কাম ব্যাক টু দ্য পয়েন্ট যে বিশ্বাসযোগ্য ব্যাপারটা, মানে প্রচণ্ড রাগ বা প্রচণ্ড লাউড বা প্রচণ্ড এক্সাজারেটেড, কিন্তু সেটা বিলিভেবল বা সেটা প্রয়োজন, বা তখনও আমি এরকম অনেকের কাজ দেখেছি সিনেমায় বলো, সিনেমায় যে মানে ওই এক্সাজারেশনটা ওরা ইচ্ছাকৃতভাবে করছে, কিন্তু ওটা দেখে ওটা মনে হচ্ছে যে অভিনয় করছে না, মানে ওইটাই মানে দ্যাট ইজ দ্য ইম্প্যাক্টটা হচ্ছে ট্রুথফুল truthful আছে। মোমেন্ট। বুঝতে পেরেছি তুই কি বলতে চাইছিস। আমি হ্যাঁ। অভিনেতা হিসেবে নিজেকে যখন প্রিপেয়ার করিস তখন কিভাবে করিস? আমি এটার অনেকগুলো মেথড আছে, আমি দেখেছি যে বিভিন্ন লোকে বিভিন্নভাবে নিজেকে চরিত্রের জন্য প্রিপেয়ার করে। তোর মেথডটা কি? কোয়াইট অনেস্টলি আমার যে কোনো ওরকম একটা স্পেসিফিক মেথড আছে সেটা নয়। আমি প্রচণ্ড রকমভাবে আমার ডিরেক্টরের সঙ্গে আমার আলোচনা, আড্ডা, কোলাবোরেশনটা কীভাবে ওয়ার্ক করছে সেটা আমি প্রচণ্ড রকমভাবে সেটার উপরে ডিপেন্ড করি। ডিপেন্ডের থেকেও বেশি আমি খুব সিক আউট করি। মানে ওই রিলেশনশিপটা আমার জন্য যদি এস্টাবলিশড হয়ে যায় আমি খুব সিকিওর ফিল করি অভিনেতা হিসেবে। কিছু কিছু অভিনেতারা আছে বা যারা হয়তো পছন্দ করে না, মানে একদম নিজেদেরকে আইসোলেট করে দেয়, আমি খুব পছন্দ করি আমার যিনি পরিচালক আছে তার সঙ্গে ওই সম্পর্কটা স্থাপন করা, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে ওয়েন ইউ আর শুটিং ইউ আর নট ইন্টারাক্টিং, সো ফর মি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। চরিত্র যখন আমি পাই, আই গেস প্রথমে আমি ওটাই ধরার চেষ্টা করি যে আমার চরিত্রের ক্রাইসিসটা কী। কিছু তো একটা তার ক্রাইসিস থাকবে, ওয়ার দ্যাট পার্সন ইজ কামিং ফ্রম। তারপরে সামহাও অর্গ্যানিক্যালি সেই শারীরিক ভাষাটা পাল্টে চলে যায় আসে। আচ্ছা। এবং যেটা হয় আরেকটা জিনিস হচ্ছে যে কোনো স্ক্রিপ্ট, স্পেশালি একটা চরিত্র যেখানে আমার মনে হয় এটা আমার মনের মতন, মানে আমি এখন প্রচণ্ড রকমভাবে আমি এটা নিয়ে এক্সাইটেড, তখন আমি আরও কোকুনের মধ্যে একটা ঢুকে যাই, মানে আমি খুব একটা আমার বেরোতে ইচ্ছা করে না, মানে আই এম ভেরি, মানে ফর মি ইটস লাইক আ প্লেগ্রাউন্ড রাইট নাও। তো জাস্ট মি অ্যান্ড দ্য স্ক্রিপ্ট, যদি সেটার ইন রেফারেন্স অর ইন কানেকশন আমার হঠাৎ যদি মনে হয় যে অন্য কোনো সিনেমা বা ওই সিনেমাতে সেই অভিনেতার ওই পারফরমেন্সটা কোথাও গিয়ে আমাকে এই চরিত্রের জন্য ইন্সপায়ার করতে পারে, আমি তখন সিনেমা দেখব বা বই পড়বো বা জাস্ট বাড়িতে পড়ে থাকবো, গল্পটা মাথায় নেই, মানে ইউ লিভ থ্রু দ্যাট ক্যারেক্টার। ইয়া আই এম জাস্ট দেয়ার। আই তখন মানে এবং ওটা খুব এক্সাইটিং একটা বিষয় আমার জন্য, মানে ওটা ডিপ্রেসিং বিষয় না, আমি ওইটার মধ্যেই তখন আমার সেটা 3 মাস হোক 4 মাস হোক। হ্যাঁ, এরকম ভাবে মানে হোমওয়ার্ক এগুলো কি লম্বা পিরিয়ড অফ শুটিং হলে তখনই হয় না? ছোট ছোট যখন কাজ হয়, আমি এক্সাম্পল হিসেবে বলছি, মানে হইচইতে যখন ইন্দু হচ্ছে, যখন তুই সেখানে সুন্দরী হচ্ছিস, তখন তুই শতাক্ষী নন্দী থাকিস না সুন্দরী হয়ে যাস? ডেফিনেটলি যখন শুটিং করছি তখন তো সুন্দরী, যেহেতু 3টে সিজন অলরেডি করে ফেলেছি, তো আমি যদি এইটা নতুনটা যেটা বেরিয়েছে তার আগে যদি ধরি, প্রথম 2টো সিজন আমি যেহেতু করে ফেলেছি, তো একটা মানে ওইটা একটা চলে আসে দ্য মোমেন্ট ইউ ওই শাড়িটা পরে ওই বাড়িটায় ঢুকে, ওরা একটা ইনস্টিংটিভলি একটা চেঞ্জ শরীরের মধ্যে চলে আসে। আর তখন হ্যাঁ, মানে এটা আমার জন্য খুব বলা খুব মুশকিল। আমার মনে হয় ফার্স্ট সিজন অর মেবি সেকেন্ড সিজনে আমি অলওয়েজ সুন্দরী ছিলাম, বাট দেন আফটার দ্যাট আই গট ইউজ টু ইট। তো বাড়িতে গিয়ে আমি শতাক্ষী, মানে আমি আমার মায়ের মেয়ে। তারপরে ফ্লোরে, হ্যাঁ, ফ্লোরে তো এরকমও হয় যে আমরা ডিরেক্টররা বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা বা ক্রুর অনেকেই তখন তো ভুলে যায় যে তোর আসল নামটা কি, তখন তো ক্যারেক্টারের নামই ডাকতে শুরু করে। একদমই তাই, এটা তো সকলেরই হয়। এবং আমি দেখেছি সেখানে ক্যারেক্টার মানে সেই অভিনেত্রীর সাথে রেসপন্ডও করে, ইনস্টিংটিভ, ওইটা হয়। তো এখানেও হয়েছে, সুন্দরী চেঞ্জ করে ফেল, আমি লাইক ওকে ঠিক আছে। একটা জিনিস আমি জিজ্ঞেস করছি, নাটকের তো একটা প্রোগ্রেশন আছে, মানে আমি 3 অ্যাক্ট প্লের কথাই বলি বা যে ফরম্যাটেই হোক না কেন, এন্ড অফ দ্য ডে তো সিনেমাও একটা 3 অ্যাক্ট প্লে, না নাটকও একটা 3 অ্যাক্ট প্লে। আমি মানে ছোট ছোট কীভাবে ফাঁকা হচ্ছে তার উপর নির্ভর করে, মানে একটা তালের বিষয় আছে। কিন্তু সিনেমাটা যখন তৈরি হয় তখন এই নাটকের মতো লিনিয়ার প্রোগ্রেশনটা তো হয় না।
ক্যারেক্টারের যে আপস অ্যান্ড ডাউনস, একদমই তাই। আমি Yes, একদম yes. শেষেরটা হয়তো আগে করলাম, Right. মাঝেরটা হয়তো তারও মানে তার পরে করলাম, একদম প্রথমটা হয়তো শেষে করলাম। এই যে ঘটনাটা ঘটে এখানে অ্যাজ এ থিয়েটার অভিনেতা তোর কোথাও অসুবিধা লাগে যে না, আমার কোথাও অসুবিধা হয় না, কারণ এক হচ্ছে এটা আরো বেশি অসুবিধা হয় না যখন স্ক্রিপ্টটা আরেকটু হাতে সময় নিয়ে পাওয়া যায়। হুম, তখন প্রথমবারই পড়েই, স্পেশালি ইফ ইটস এ স্ক্রিপ্ট যেখানে ইউ নো দ্য ডিরেক্টর ইজ ভেরি ক্লিয়ার, হুম, বা যে লিখেছে, যে ফাইনাল ড্রাফটটা যেটা হুম, আসে হুম। হাতে, ইউ নো ভেরি ক্লিয়ার যে কী চাইছে গল্পের ক্ষেত্রে। তো নিজের চরিত্রের ক্ষেত্রেও ওই পুরো পড়ার পরে তো শুরু থেকে শেষ অবধি একবারে আমি পড়ছি, তারপরে যতবার পড়ছি, তো ওই পড়ার ওই যে জার্নিটা, সেইটা কোথাও গিয়ে ভীষণভাবে আমার মধ্যে থেকে যায়। মানে সুইচ অন সুইচ অফ করা অসুবিধা হয় না না তো যে আমি এই প্রথমে একটা না 2 নম্বর 3 নম্বর সিকোয়েন্স করলাম করে আসলে একদম আমার জন্য এটা খুব এক্সাইটিং, ভীষণই এক্সাইটিং আমার জন্য। ধরো সিন 5 হচ্ছে প্রচণ্ড একটা অন আ ভেরি পজিটিভ নোট, এখনও তার কোনো ধাক্কা, কোনো ট্রমা বা কিছুই তার আসেনি। আর সিন 7 বা 10 ইজ ভীষণ সলেম অন্য কিছু একটা, আবার অন্য কোনো একটা সিনে প্রচণ্ড ভলেটাইল। আমি এই আপ অ্যান্ড ডাউনটা আমি ভীষণ এনজয় করি। আচ্ছা হ্যাঁ, এই কনসিয়াস তো থাকতেই হবে, মানে আমার মনে হয় ওইটাই তো আমাদের কাজ, টু বি কনসিয়াস অফ দ্য ন্যারেটিভ। হুম সে যে সিনটা যখনই শ্যুট হোক না কেন, সেই নাম্বার ধরে ধরে মনে থাকে নাম্বার মনে থাকে না, ইনস্ট্যান্ট সিচুয়েশনটা পুরোটা মনে ওটা থাকে মনে থাকে। আমি একটু অভিনয়ের জায়গা থেকে একটু অন্য জায়গায় আসি তোর আপব্রিঙ্গিং বেড়ে ওঠা শৈশব এই গল্পগুলো একটু জানতে চাই কেননা অনেকেই জানে না হুম তো বিশেষ করে তোরা তো পর্দার মানুষ তোদের কথা জানাটা একটু মুশকিল হয় হুম একটু বল এই বিষয়ে তোর আমার মা বাবার আলাপ হয় পাড়ায় নাটক করতে গিয়ে, তারপর প্রেম হয়, বিয়ে হয়, তার ঠিক 1 বছর পরেই আমি জন্মাই। তো আমার বাবা রাজশাহী, বাংলাদেশের। তো নিউ আলিপুর তখন তো একটা কলোনির মতো ছিল ফর রেফিউজিস। তো আমার ঠাকুরদা, ঠাকুমা, আমার বাবা আর 3 পিসি, তারা নিউ আলিপুরেই থাকা শুরু করে আফটার পার্টিশন। আর আমার মা হচ্ছে ধানবাদে বড় হয়েছে। তারপরে 24 বছর বয়সে দাদু রিটায়ারমেন্টের পর সবাই আর কি আস্তে কলকাতায় আস্তে চলে, কলকাতায় আসে হ্যাঁ, আচ্ছা সবাই কলকাতায় চলে আসে, মাও চাকরি করে। তারপরে প্রেম হয়ে ওদের বিয়ে হয়, তারপরে আমি জন্মাই। তো আমার পুরো বড় হওয়াটা একটা যৌথ পরিবারে, দাদু, মা, আমি আর ঠাম্মা, জেঠু, জেঠিমা আর আমার 3 ভাই, কাজিনস। তো এইটা মোটামুটি এরকমই বড় হওয়া। তো এবার যেহেতু আম, মা মা খুব ভালো নাচতেন, মা ওয়াজ আ প্রফেশনাল ভারতনাট্যম ডান্সার অলসো। হুম এবং মা একটা সময় মানে সোহাগ সিংয়ের দলে নাটকও করতো, আর বাবাও নাটক করতো। তো এইবার এই চলটা যেহেতু বাড়ির মধ্যে ছিল, তাই মানে নাটক দেখা বা সিনেমা দেখা এবং গান শোনা, কবিতা পড়া, মানে সেইটার প্রচণ্ড রকমভাবে একটা ফ্রিডম, মানে সেটা বাবা মা ভালোবাসতো। এবং শুধু তাই নয়, মানে এটা খুব এনকারেজ করতো যে ধরো কিছু একটা পড়েছি, সেটা যাই হোক না কেন, বা সেটা নিয়ে যদি আমি এক্সাইটেড থাকি বা কিছু একটা দেখেছি শুনেছি, সেইটা নিয়ে আর কি আলোচনা করাটা, মানে আমার প্রথমে আর কি ওই, যেহেতু ওই পরিবেশটা বাড়ির মধ্যে ছিল, আমার ফার্স্ট ইনস্টিংক্টই হতো যে মা বাবার সঙ্গে এটা নিয়ে আলোচনা করা আচ্ছা করব। এবং আমার এখনও মনে আছে দোসর যখন প্রথমে রিলিজ করে, আমার বাবা মার মধ্যে অদ্ভুত এই জিনিসটা ছিল যে আহ, মানে এটা সাধারণত হয় যে বাচ্চাদেরকে একটু বাবা মারা অনেক কিছু জিনিস থেকে আড়াল করে রাখতে চায়, হুম টু কাইন্ড অফ প্রিজার্ভ দেয়ার ইনোসেন্স, হুম অর দে থিঙ্ক দ্যাট উইল প্রিজার্ভ দ্য ইনোসেন্স। কিন্তু আমার মনে আছে দোসর যখন প্রথম রিলিজ করে, আমার বাবা মা আমাকে দেখতে নিয়ে গেছিলো হলে সিনেমাটা, এবং আমি খুব অদ্ভুত আমি ফিল করেছিলাম, কারণ আমি চারপাশে দেখছি আমার মতো দেখতে কেউ নেই, হুম মানে সবই খুব বড়। হুম কিন্তু আমার এটাও মনে আছে আমি যখন ছবিটা দেখেছি, এটা হতে পারে যেহেতু আমার বাবা মা, দে ফেল্ট সিকিওর, দে ওয়ার লাইক দ্যাট। তো আমার কোনো দিন, আমারও ছবিটা দেখতে গিয়ে আমার খুব একটা, দোষে ঢুকতে দিয়েছিল কত বয়স ছিল তখন দোসর যখন রিলিজ করেছে কোন সালে বলো, আমার তো মনে হয় আমার 10-11 বছর বয়স। দোষে তো অ্যাডাল্ট ফিল্ম ছিল কিন্তু আমি দেখেছি দোসর হলে গিয়ে এটা, এবং আমার মনে আছে আমি প্রিয়া সিনেমা হলে দেখেছি দোসর। এবং তখনকার সময় সিনেমা দেখা, সিঙ্গল স্ক্রিন আর সিনেমার প্রতি ওই প্রেম ভালোবাসাটা ওইখান থেকেই।
যে সিনেমা সিঙ্গেল স্ক্রিনে হল কেটে 60 টাকা 50 টাকা 40 টাকা 70 টাকায় টিকিট কেটে দেখা। তো আমার মনে আছে ওই এখন সিনেমাকে মাল্টিপ্লেক্স নিয়ে কি মনে হয়? মাল্টিপ্লেক্সে সেই মজাটা নেই? দেখো আমি নস্টালজিয়া নিয়ে অনেক কিছু জিনিস নস্টালজিয়ার জন্য আঁকড়ে ধরে থাকি। তো আমার ক্ষেত্রে মাল্টিপ্লেক্স আই ফিল ইজ great. I mean, there are some great hall screens with amazing projection and sound. মানে সেই এক্সপিরিয়েন্সটা তো ডেফিনেটলি বাবার লাস্ট ছবি আমার সাথে দেখা হচ্ছে ডার্ক নাইট। তো সেটা আমরা মাল্টিপ্লেক্সে গিয়েই দেখেছিলাম এবং মাল্টিপ্লেক্সে গিয়ে ওরকম দেখেছিলাম বলে ওই রকম একটা এফেক্ট পেয়েছি। বাট আই থিঙ্ক ইটস অলসো কোয়েশ্চেন অফ অ্যাক্সেসিবিলিটি। একটা টিকিটের দাম হচ্ছে 250 থেকে 300 টাকা, মাঝে মাঝে 700 ওঠে। হ্যাঁ সেটা ডিপেন্ড করছে মানে কোন ছবি। আইম্যাক্স হলে তো সেরকম একটা দাম হবে। তারপরে সেটা ধরো কেউ পপকর্ন খেলো, তারপরে সেই যে একটা মাল্টিপ্লেক্সে মলের ভিতরে মাল্টিপ্লেক্স বা আলাদা ওয়েরাভার মাল্টিপ্লেক্স, সেখানে পৌঁছানো যে যাতায়াতের খরচা, মানে এক একটা যদি ধরেই নিই 600-700 টাকা পার পারসন, সো 2 পিপল হচ্ছে 1400 কি 1500 টাকা। এই টাকাটা তো সবাই অ্যাফোর্ড করতে পারে না। মানে অ্যাফোর্ডেবিলিটির প্রবলেম আছে। হ্যাঁ আমার মনে হয় ইট ইজ দ্যাট। আমার মনে হয় যে মানে আমি প্রচুর সিনেমা জীবনে ছোটবেলা থেকে দেখেছি হচ্ছে সিঙ্গেল স্ক্রিনে গিয়ে ছবি দেখেছি। আমার মনে হয় ব্যালেন্সটা কোথাও একটু বিগড়ে গেছে। একটু এই অ্যাক্সেসিবিলিটি প্রশ্নটা তো আছেই, অ্যাফোর্ডেবিলিটির প্রশ্ন তো আছেই সাধারণ মানুষের প্রত্যেকেরই। মানে সবার কাছেই তো আর প্রচুর টাকা আছে এরকম নয়, এটা তো ঘটনা। এইটা টাকা আছে সবার কাছে নেই। হ্যাঁ টাকা আছে, মানে আমি সেটাই বললাম, সবার কাছে যে প্রচুর টাকা আছে এরকম তো নয় না। তো এইটা ঠিকই, এটা হয়তো কিছুটা সিনেমাকে অ্যালিয়েনেট করে দিয়েছে ফ্রম সাধারণ মানুষ, এটা হতে পারে। মানে আমি ঠিক শিওর নই এগুলো স্ট্যাটিস্টিক্স আছে কিনা, আমি তাও জানি না। আমি এবার এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা কথা বলি যে এই যে শো বিজনেস, সিনেমা স্পেশালি, সিনেমা টেলিভিশন, এগুলোকে অনেকে আজকাল বলছে যে দিস ফর্ম ইজ গোয়িং টু গ্র্যাজুয়ালি ডাই ডাউন। সিনেমা ইজ আ ফর্ম ইটসেলফ। সিনেমা অ্যাজ আ ফর্ম ইটসেলফ। এই ব্যাপারে তোর কোনো ওপিনিয়ন আছে কি? চাই না সেটা সম্ভব হোক, কারণ এটাই আমার কাজের জায়গা। মানে আমার মেনে নিতে একটু তো ভেতরে একটা অসুবিধা হয়, কিন্তু যেভাবে পৃথিবীটা চলছে ইন টার্মস অফ টেকনোলজি অ্যান্ড এআই, সত্যি তো মানে এই র্যাপিডভাবে যে পরিবর্তনটা যেটা হচ্ছে, ডেফিনেটলি নট অলওয়েজ ফর দ্য বেটার। তো সেখানে দাঁড়িয়ে যদি বাড়িতে বসেই একটা গোটা সিনেমা একটা মানে মানুষজন যদি বানিয়ে ফেলতে পারে এবং সেটা গিয়ে ভার্চুয়ালি যদি ওই রকম একটা জায়গায় চলে যায় ইন দ্য নেক্সট 10 ইয়ার্স, যে বাড়িতে বসেই আইসোলেটেডভাবে আমরা প্রজেক্ট করে সেই সিনেমাটা ঘরে ঘরে দেখে ফেলতে পারি, তাহলে এই যে কালেকটিভ এক্সপিরিয়েন্স অফ মেকিং আ ফিল্ম অ্যান্ড গোয়িং টু দ্য থিয়েটার্স অ্যান্ড ওয়াচিং আ ফিল্ম, দ্যাট পসিবিলিটি, দ্য স্ক্যারি পার্ট ইজ ইট ইজ বিকাম আ পসিবিলিটি। মানে মাথার মধ্যে এই যখন প্রশ্নটা তুমি জিজ্ঞেস করছো, তার মানে এই প্রশ্নটা তো ইজ ফ্লোটিং অ্যারাউন্ড। এবং এই যে সম্ভাবনা, মানে সেটা যে 5% একটা সম্ভাবনা থাকতে পারে, এবং সেটার জন্য আমরা এই আলোচনাটা করছি। এই সম্ভাবনাটা ইটসেলফ ইজ স্ক্যারি ইন দ্য ফার্স্ট প্লেস। তাহলে ওইখানেই দাঁড়িয়ে আমার জিজ্ঞাসা যেটা, যে তোর আপব্রিঙ্গিং, বড় হয়েছিস একটা একান্নবর্তী পরিবারে প্রথমে, তারপরে আমরা ঠিক আছে মানে যাই হোক করে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যায়, যাই হোক মানে হোয়াট এভার বি ইট, মানে এই যে শুরু হওয়াটা, মানুষ আস্তে আস্তে এই যে কালেকটিভ এক্সপিরিয়েন্সের যে কথাটা হচ্ছে, এই কালেকটিভ জায়গা থেকে মানুষ আস্তে আস্তে ক্রমাগত, বিকজ অফ ভেরিয়াস রিজনস, মানুষ আস্তে আস্তে চলে যাচ্ছে হচ্ছে নিজের ব্যক্তিগত একটা জায়গার জোনে। মানে এখন তো আমি দেখি যে আগে কি হতো, আমরা রাস্তায় বেরিয়ে বা গাড়ি করে যেতে যেতে আমরা বা ট্যাক্সি করে যেতে যেতে আমরা চারিদিকে তাকিয়ে দেখতাম যে আচ্ছা এই দোকানটার নাম কি, ওই দোকানটা কি, এইখানের লোকগুলো কেমন। এখন তো আমি বেশিরভাগ সময় দেখতে পারি এক এক ধরনের ভাইব। হ্যাঁ এইটা চেঞ্জ করে এখন তো সবাই দেখি কেউ তাকাই না বাইরে, সবাই খালি ফোনে স্ক্রোল করে যাচ্ছে। এটা তো একটা জিনিস হয় যে মানে মানুষ সত্যি সত্যি ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে যাচ্ছে। মানে মানুষ ওই নিজের আর নিজের ফোনের বাইরে প্রায় তার জীবন নেই। এইটা কতটা এফেক্ট করছে সিনেমা এবং এই আর্ট ফর্মগুলোকে, মানে যেটাকে আমি বলবো পারফরমেন্স আর্টকে? এফেক্ট নিশ্চয়ই করছে, কিন্তু এমন আমি বলবো না যে আমি
ভালো নাটক দেখিনি। আমি দুটো খুব ভালো নাটক রিসেন্টলি দেখলাম, সেটা হচ্ছে নীলদার মেঘে ঢাকা ঘটক এবং সৌরভ দাদের যে জানলাগুলোর আকাশ ছিল। থিয়েটার খুব ভালো হচ্ছে, আমার মনে হয় ইটস অলসো ম্যাটার অফ চয়েস, যে আমি কোনটা চুজ করব, কোনটাকে ধরে রাখার। সেখানে হতে পারে যে আমি আরও প্রাচীন হয়ে গেলাম, সেখানে হতে পারে আমি আনকুল হয়ে গেলাম, কোট আনকোট, কিন্তু ওটা ধরে রাখাটা, আই থিঙ্ক দ্যাট সেই প্র্যাকটিসটা যারা করে এখনও তাদের মধ্যে আমরা সেটা পাই। তুমি যেটা বলছো ইন টার্মস অফ মানুষ কিরকম, মানে আগে তো এরকম খুব হতো যে আমরা হাঁটতাম, অনেক বেশি। হাঁটার একটা আলাদা নেশা ছিল, কারণ হাঁটলে মানুষজন দেখা যায়, রাস্তাঘাটগুলো চেনা যায়, প্রত্যেকটা অঞ্চল কিরকম পাল্টে পাল্টে যায় সেইটা বোঝা যায়। কিন্তু সেইটাও এখন আর নেই বিকজ অফ উবার, র্যাপিডো, হোয়াট এভার, মানে সেইটা ইজ বিকাম ফাস্টার অ্যান্ড ইজিয়ার। গুগল ম্যাপ দেখতে দেখতে লোকে গুগল হাঁটে, ম্যাপ দেখতে দেখতে হাঁটেও যখন লোক, আমিও করেছি, হ্যাঁ গুগল ম্যাপ দেখতে দেখতে হাঁটে। আমিও সেই সুবিধাগুলো নিত। এবার ওইটাই হচ্ছে কোনটা কতটা মানে বাউন্ডারি আমি তৈরি করব, এইটুকু আমার দরকার, এর বাইরে আমি আর সেটাকে আউট অফ বাউন্ডারি যেতে দেব না। এবং আমি এখনো আমি যেটা কমেন্ডেবল বলবো সেটা হচ্ছে মুষ্টিমেয় লোকজন এখনো সেই চেষ্টাটা করছে টু মেক দ্যাট চয়েস, যে হতে পারে আনকুল মনে হতে পারে লোকজনের কাছে, হতে পারে খুব বেশি অ্যাডভান্স মনে হচ্ছে না, কিন্তু আগেকার ভাবে যেভাবে জীবনযাপনটা করা হতো সেইটাকে বেছে নেওয়া এবং সেইটাকে আঁকড়ে ধরে সেইভাবে থাকা। আমরা যথেষ্টভাবে ইনফ্লুয়েন্সড হয়ে যাই ভায়া সোশ্যাল মিডিয়া, এবং এইটা ডিনাই করার কোনো জায়গা নেই যে 60% অফ আর লাইফস উই লিভ ইন সোশ্যাল মিডিয়া। বক্তব্য বলো, ঝগড়া বলো, আলোচনা বলো, সেলিব্রেশন বলো, সব ওইখানে। এবং অভিনেতা প্রাথমিক কাজ হচ্ছে তো মানুষ দেখা, রাস্তাঘাটে বেরোনো, মানুষ দেখা কিরকম কি, বাজারে লোকজন কিরকম, অন্যান্য অঞ্চলের লোকজন কিরকম, মাল্টি স্টোরি বিল্ডিং এর মানুষজন কিরকম, মানুষ দেখার পাশাপাশি মানুষের সঙ্গে মেশা, এটা কি খুব একদমই ইম্পর্টেন্ট? তাই। হ্যাঁ, আমি তো মনে করি ভীষণই ইম্পর্টেন্ট। মিশিস সবার সাথে এরকম? এখন খুব কম হয়ে গেছে। আমার মনে হচ্ছে 23-24 বছর বয়স অবধি, এবং সেইটা আগেন আই উইল গো ব্যাক টু মানে একটা গ্র্যাটিটিউড আর থ্যাঙ্কফুলনেস যাদের সঙ্গে আমি থিয়েটার করেছি। যেহেতু এখন আমি মানে রেগুলারলি সেই নাটক আমি করে উঠতে পারি না, কিন্তু খুব জেনুইনলি মন থেকে আমি ওই দিকেই আবার ফিরে যেতে চাই। কারণ আমার মনে হয় যে ওইটা একটা মানে আগে যখন আমি নিয়মিত নাটক করতাম, মাঝে মধ্যে ক্যামেরার সামনে কাজ করতাম, বা খুব ইম্পর্ট্যান্ট ভালো ভালো চরিত্র পেলে তখন ক্যামেরার সামনে করতাম, ওটা আমার খুব একটা সেন্টার্ড জায়গা ছিল। খুব এলোমেলো সব কিছু মনে হলে ওইখানে আমি ফিরে যেতাম, বা একটা প্র্যাকটিসের জায়গা ছিল, অনুশীলন যেটা আর কি। ওদের সূত্রে যারা যারা আমাকে নিজেদের নাটকে আর কি কাজ করতে দিয়েছে, নাটকে কাজ একসাথে আমরা করেছি যাদের সঙ্গে, ওদের জন্য আমি মানুষের সঙ্গে মিশতে পেরেছি। কিন্তু সিনেমার ক্ষেত্রে যেটা হয় যে আর কি বিভিন্ন অঞ্চলে চলে যাওয়া যায়, তখন সেইখানকার মানুষ মানে একটা অদ্ভুত একটা পরিবেশ, সেটা শুধু কলকাতা কেন্দ্রিক নয়, তো ওইটা একটা এক্সপিরিয়েন্স করা যায়। এইখানে আমার একটা জিনিস জিজ্ঞাসা আছে, এই যে মানুষের সাথে মেলামেশা, একজন মেয়ে হয়ে, নারী হয়ে, তোর কোথাও মনে হয় যে সেফটির অভাব আছে? হ্যাঁ, অফকোর্স, এখন তো আরও বেশি হচ্ছে সেটা? এখন আরও বেশি। আমি যে কলকাতা শহরে এখন থাকি, প্রাথমিকভাবে নারী হিসেবে, অভিনেতা হিসেবে নিজের চাহিদা মেটানো এবং সেই যে খিদেটা, মানুষ চেনা, মানুষ দেখা, বিভিন্ন জায়গায় যাওয়া, সেটা তো একটা রয়েছে, কিন্তু প্রাথমিকভাবে মহিলা হিসেবে এখন কলকাতায় দাঁড়িয়ে যে পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, সেখানে দাঁড়িয়ে আই ডু নট ফিল সেফ। আমাকে কিন্তু রাত 2টোর সময় বাড়ি ফেরার সময়, আমি যখন কাজ শেষ করে ক্যাবটা বুক করে যখন বাড়ি ফিরছি, আগে এটা কোনো দিনই হতো না, কলকাতা শহরে হতোই না, এটা আমরা দিল্লির ক্ষেত্রে জানতাম বা অন্যান্য শহরের ক্ষেত্রে জানতাম, এখন আমাকে 5বার ভাবতে হয়। এইটা মাথার মধ্যে এই যে একবার ঢুকে গেছে, বা আমি এই যে বাড়ির যখন ওই অন্ধকার গলির মধ্যে ঢুকি, বাড়িতে ঢোকার আগে সেটা রাত হয়ে গেলেও সেটা একটা কাজ করে। তো এবার আমার মতন একটা মানুষের, আমার যদি কখনো মনে হয় আমি রাতের কলকাতা দেখব, আমার প্রয়োজন, আমার দেখার ইচ্ছে আছে, সে আমি কোনো চরিত্র পাই বা নাই পাই, মানুষ হিসেবে, শিল্পী হিসেবে, অভিনেতা হিসেবে, আমি তো সেটা, আমাকে তো তখন আরও 2-3 জনকে ফোন করে একটা প্রচণ্ড রকমের একটা প্রোটেক্টিভ
মেজার নিয়ে, তাহলে হয়তো আমাকে রাস্তায় বেরোতে হবে। এই যে প্রতিনিয়ত রাস্তায় হাঁটার মানে হাঁটাচলা করার সময় যাপন এর মধ্যে দিয়ে ইন পাবলিক স্পেসেস, এই যে একটা আগে অত মনে হতো না, এখন ওই যে সেফটির বিষয়টা, অ্যাম আই সেফ, মেবি নট, এই বিষয়টা যে চলে এসছে, তার মানে তো ইটস অ্যান অ্যাডেড ব্যাগেজ অলরেডি। ফার্স্ট এনিওয়ে আই এম আ উম্যান অ্যান্ড দ্যার ইজ সো মেনি আদার প্রবলেমস। আমি দুম করে চাইলে আমি হাফ প্যান্ট পরে আমি ভোর দুটোর সময় এমনিতেই বেরোতে পারবো না, তার উপরে ইটস নট সেফ এনিমোর। ভালো করেই আমরা জানি এখন, মানে এটা লোকানোর কিছু নেই যে কলকাতা না, এটা শহরে। সত্যি সত্যি এরকম মনে হ্যাঁ। হয় না, এটা একটা মানসিক ভয় তৈরি হয়েছে কোনো কারণে এরকম? মানে আমি দুটো ভাবে বলছি যে কিছু কিছু ঘটনা ঘটেছে ডেফিনেটলি, তার জন্য একটা হয়তো সাইকোলজিক্যাল একটা মানে অনেকেরই মধ্যে এটা আমি দেখছি, কিন্তু এটা সত্যিকারের মানে কখনো এরকম ঘটনা কি তোর ওপর কখনো ঘটেছে? আমার মনে আছে যে অগস্ট মাসে একটা সময় আমি এই লে গার্ডেন্স থেকে মিটিং করে ফিরছিলাম, এবং আমি অনেক সময় যেটা হয়, তখন রাত 9:30 মতন বেজে গেছিল, 9:30 10টায়। অনেক সময় হয় আমি টালিগঞ্জ ফাঁড়ি থেকে হেঁটে হেঁটে নিউ আলিপুর চলে আসি। আমি হাঁটতে খুব ভালোবাসি। আমি অনেক সময় এডবি থেকে নিউ আলিপুর অবধি হেঁটে বাড়ি ফিরেছি। হুম, তো আমার বাড়ির নিউ আলিপুর আগে আগে যে জায়গাটা হচ্ছে, সেটা হচ্ছে মহাবীরতলা। হুম, তো ওখানে আমি যখন হেঁটে যাচ্ছি তখন প্রায় 9:45 বাজে, এবং ছোট ছোট শাটারের যে দোকান তারা বন্ধ করছে ইত্যাদি। তখন একটি ছেলে আর কি, তাকে চিনি না, এটা আমার পাড়ায় কোনোদিন এরকম হয়নি, এটা আমার চেনা রাস্তা, এত বছর ধরে আমি এরকম হেঁটে হেঁটে বাড়ি ফিরছি অনেক সময়। তো সে বাইকে করে একটা ছেলে এসে আমাকে হুজুক আর কি, সে আমাকে বাড়ি ছেড়ে দেবে। এটা হবে কেন? এবং আমাকে তাকে ট্যাকেল করতে হচ্ছে, ট্যাকেল করে কাটিয়ে আশেপাশে লোকজন ডেকে বাওয়াল করে ঝগড়াঝাটি করে খিস্তি দিয়ে তাড়িয়ে তারপরে বাড়ি ফিরতে হচ্ছে। এটা হবে কেন? কোথাও কি মনে হয় যে মানুষের প্রতি সম্মান কমে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মানে ব্যাপারটা হচ্ছে, আমাদেরকে যারা রেপ্রেজেন্ট করে, ক্ষমতায় যারা রয়েছে, তারা যদি নিজেরাই আম, এরকম পরিস্থিতি তৈরি করে দেয় যেখানে মনে হতে পারে ইট ইজ ওকে, মানে আমি রাস্তায় হাঁটতে হাঁটতে একটা মেয়েকে কিছু একটা বলে দিতেই পারি, বা আমি অভিযোগ তুলতেই পারি যে কেন সে এত রাতে কাজ করে ফিরছে, বা আমি কোনো রকমের যে কোনো মানে আমি যা খুশি করতে পারি, ইট ইজ ওকে। আমি তো পারমিসেবল করে দিচ্ছি, আমি তো অ্যালাউ করে দিচ্ছি এই বিষয়টা। আমি তোমাকে যে ঘটনাটা বললাম, এটা তো তবুও মানে ড্রাস্টিক কিছু হয়নি। আমি ধরে নিলাম পরজন্মে বিশ্বাসও করিস না, কিন্তু যদি না, কোনো চয়েস থাকে তাহলে তুই ছেলে হয়ে জন্মাতে চাস না মেয়ে হয়ে জন্মাতে চাস? এটা আমার হাতেই নেই। না, সে এটা ঠিক আমার আছে, আমি তাও হাতেই জিজ্ঞেস নেই। করছি, মানে গিভেন আ চয়েস Or an animal maybe. অর অ্যান অ্যানিমাল হোয়াট এভার। What will be interesting is how I deal with it. হুম, হয় মহিলা হয়ে জন্মালে হয়তো আমি আরও বেশি শুরু থেকে আনঅপোলজেটিক হতাম। এটা আমরা অ্যাজ উইমেন আমরা অনেক পরে আমরা শিখি যে সেই বিকজ এত আমরা গিল্ট কন্ডিশন হয়ে যাই টু ফিল গিল্টি, কিছু বেশি চাইলে, নিজের জন্য বেশি চাইলে, বেশি অ্যাম্বিশিয়াস হলে। এই বেশি শব্দটা বলাটাই, একটু হ্যাঁ মানে এখানেই তুমি ডিস্টিংশনটা বুঝতে পারছো, রাইট? এগুলো হলে ইউ মেড টু ফিল গিল্টি অর সেলফিশ, বা কিছু গন্ডগোল মনে হলে তখন সেইটা মুখের উপর চট করে বলে দেওয়া, মানে এই সেটা না করে নিজেকে ধরে রাখা, এইগুলোতেই আমার বেশি কন্ডিশনড হই। যত বয়স বাড়ে তখন আমরা রিয়েলাইজ করি যে যে না, আনঅপোলজেটিক হওয়াটাও খুব দরকার। তো কখনো 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 তো তো সেখানে মহিলা হয়ে যদি আমি পরের জন্মায় মানে পরের মানে ওয়ারেভার যদি জন্মাই, তাহলে আমি হয়তো আরো আগে, কিন্তু তখন তো এই জন্মের কথাটা মনে থাকবে না, না এই জন্মের কথা মনে থাকবে না, কিন্তু আই উড হোপ যে আমি যে আরো এই সময় যে শিখেছি সুতরাং পরের জন্মে কি এটা করব, এক্স্যাক্ট, হ্যাঁ মনে থাকবে কিন্তু না। আমি হয়তো আরেকটু বেশি আনঅপোলজেটিক হতে চাইবো, হোপিং। হোপিং আছে। আর ম্যান হলে আমি হয়তো মহিলাদের আরো বেটার অ্যালাই কি করে হওয়া যায় সেটা আমি হতে চাইবো। আর অ্যানিমাল হলে তো এমনিতেই ভালো হবো। প্রেম টেম হয় না জীবনে? এই মুহূর্তে তো না। মানে অন্য মুহূর্তে হয়েছে, হয়? হ্যাঁ, আগে কেন হবে না? তো বড় হয়ে গেছি, ওইটা নেই। হ্যাঁ, ডেফিনেটলি হয়েছে, কিন্তু এখন আমি খুব কেয়ারফুল। কেয়ারফুল। হ্যাঁ। বাড়ি থেকে চাপ দেয় না বিয়ে করার জন্য, বিয়ে করো সংসার করো? অ্যাকচুয়ালি না, কারণ এটা মানে বাবা চলে গেছে যখন আমার 20 বছর বয়স। হুম,
এবার বিয়ে করা বা সংসার করা এইগুলো তো ওই 24-25 বছর বয়সে ওরকম হয়। থ্যাঙ্কফুলি যেহেতু আমার মা বরাবরই ভীষণই ইন্ডিপেন্ডেন্ট একজন মহিলা ছিলেন, সারা জীবন চাকরি করে গেছেন। আমার মা নিজে 24 বছর বয়সে টাকা জমিয়ে ইউরোপে ব্যাকপ্যাক করেছে। আমি কোনোদিন সেটা আজ অব্দি করেও উঠতে পারিনি। ওই রকম স্বাধীন চেতনার মহিলার মেয়ে বলে মা সেই রকম কখনো চাপ দেয়নি। আর যেহেতু মা ইন্টারাক্ট করে তো একটু বোঝা যায় যে একে এটা, এই চাপটা একে দেওয়া যাবে না, ইমিডিয়েটলি রিটালিয়েট করবে হয়তো, বা খুব একটা সায় দেবে না। কিন্তু একবার দুবার মা অন্য জায়গা থেকে বলেছে, ফর দ্য সেক অফ কম্প্যানিয়নশিপ। হ্যাঁ, সেটাই আমি জিজ্ঞেস করছি। আমি আমার মা বলে কাউকে তো একটা জীবনে লাগে, এরকম বলে একটা মানে ইমোশনাল বুড়ো বয়সে লাগে এই হ্যাঁ, কথাটা, তো হ্যাঁ, মানে একটু একটু বয়স বেশি হয়ে ইমোশনাল জায়গা থেকে মা একবার দুবার হয়তো এমনি বলেছে, আমি কিন্তু এটা না, চাপ আমি কেউ আমাকে কোনোদিন দেয়নি। চাপ দেওয়া না দেওয়া এই প্রশ্নের বাইরে আমি জিজ্ঞেস করছি। আমি দেখেছি তোদের মতো অনেক, মানে তোদের বয়সী যারা, মানে এরা অনেকে বিয়ে আচ্ছা করে নিয়েছে। বিয়ে করবার নাম শুনলেই পালিয়ে যায়। এটা কেন? এই ঘটনাটা কেন ঘটছে? না, আমি বিয়ে শুনে পালাচ্ছি না, কিন্তু আমার ব্যাপার হচ্ছে যে হলে হবে, মানে আমি ওটা পিছনে দৌড়চ্ছি না। মানে কোনো নিজে থেকে আমি রেসপন্সিবিলিটি আসবে, না, আমি বিয়ে করার উদ্যোগটা আমি নিচ্ছি না, ওটা হলে হবে, না হলে আমি ওকে। ওই নিয়ে চিন্তা ভাবনা এখনো মাথায় আসেনি। না, আমি সেইটাই যেটা বললাম যে জীবনে কারোর সঙ্গে যদি আলাপ হয় যেখানে মনে হয় হ্যাঁ আই ক্যান স্পেন্ড মাই লাইফ উইথ দিস পার্সন, আসলে এত একা থাকার অভ্যেস হয়ে গেছে, উইচ ইজ আ গ্রেট থিং। ইউ ডোন্ট নিড এনিবডি। কারোর সঙ্গে যদি থাকার ইচ্ছে থাকে, ইফ ইউ ওয়ান্ট দ্য পার্সন ইন ইউর লাইফ, তখন তুমি থাকো। ইউ ডোন্ট নিড দেম, ইউ উড ওয়ান্ট দেম। হুম। তো সেইটা যদি হয় দেন ইয়া ওকে, আর না হলে আই এম ওকে নট ম্যারিং অলসো। বুঝলাম, মানে এই চিন্তা ভাবনাটা আমাদের সময়, মানে আমরা যখন ছোট ছিলাম আর কি, সদ্য সদ্য হতে শুরু করেছে, কিন্তু এটা খুব বেশি দূর নিয়ে যাওয়া যেত না। সেটা আমি তোদের জেনারেশনের অনেককেই দেখি যে না না, ও বিয়ে করে এখনই কি হবে, আগে অমুক করি তমুক করি। নিজের ফাইন্যান্সিয়াল সিকিউরিটিটা একটা নিজের বিশাল জীবনটা বড় হ্যাঁ, কনসার্ন। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটার একটা চেঞ্জ আমি দেখতে পাই ইন সোসাইটাল চেঞ্জেস। এরপরে নিজেকে তুই কিভাবে দেখতে চাস? মানে আমি বিয়ে প্রসঙ্গ বাদ দিয়ে বলছি, ইন ইওর কেরিয়ার। পরিচালকদের মনে বলো বা যারা সিনেমা বানায় তাদের মনে আরেকটু ভরসা তৈরি করা, যেখানে আমি আরও বেশি চ্যালেঞ্জিং চরিত্র আমি যাতে পাই, এবং এমন এমন চরিত্র করা বা কাজ করা যেখানে আমার নিজের কাঁধে অনেকটা বেশি আমাকে দায়িত্ব নিতে হয়, মানে যেখানে where they feel that I can carry a film on my shoulders, if I can create that trust. এবং আমার একটা খুব ইচ্ছে যে সেটা ফিজিক্যালি হোক, ইমোশনালি হোক, মেন্টালি হোক, একটু নিজেকে কোনো চরিত্রের জন্য মানে অনেকটা ট্রান্সফর্ম করা, এটা কিরকম? মানে যেটা সত্যি অনেকটা ডিমান্ড করবে নিজের থেকে, মানে সেটা শারীরিকভাবে নিজেকে পাল্টাতে হলে হবে, বা ইমোশনালি অনেকটা ডিপলি নিজেকে প্রচণ্ড রকমভাবে নিংড়ে নেওয়া প্রয়োজন, মানে সেই রকম যদি, মানে সেটা আমার মনে হয় সব অভিনেতারাই চায়। হুম। তো সেই রকম একটা চরিত্র। হোপফুলি হবে। কেননা আমি ওই যে কথাটা প্রথম যেখান দিয়ে শুরু করেছিলাম, সবাই বলে শতাক্ষী প্রচণ্ড সম্ভাবনাময়ী, প্রচণ্ড ট্যালেন্টেড। না না, এটা তোমার, না না, এটা তোমার জেস্টার, এটা আমার। এটা আমার নয়, এটা আমি অন্যান্য অনেক ডিরেক্টরের কাছেই জানি এবং শুনেছি যেটা। এবং সুতরাং আমার কেন জানি না মনে হয় আমাদের এই সিনেমা ইন্ডাস্ট্রি বা এই আমরা যে ধরনের কেরিয়ারে বসবাস করি, প্রত্যেকের একটা টাইম আসে। ওই টাইমটা যখন আসবে তখন এই রোলটাও আসবে বলে আমি সত্যি সত্যি বিশ্বাস করি। এটা আমি এখনো, মানে এখন আমি বুঝছি আস্তে আস্তে, আগে বুঝতাম না যে এবং ওই টাইমটা যেটা কথা বলছো তুমি। এবং এটা আমি আশা করব এবং এটা তোর হবে। এবং আজকে তোর সাথে আমি আড্ডা মেরে, আজকে আমাদের পডকাস্টে তুই আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সব থেকে ভালো লাগলো যে তোর সাথে আমার আড্ডা মেরে আজকে এখানে, আমি আশা করব দর্শক যারা রয়েছেন তারাও আপনারা এনজয় করেছেন। আর আপনাদের যদি পডকাস্ট ভালো লেগে থাকে, আমাদের এখন অনেকগুলো পডকাস্ট চলছে, আপনারা দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা নোটিফিকেশানে দেখতে পাবেন যে আমাদের নতুন কি কি আসছে। নমস্কার। থ্যাংক ইউ।